নমস্কার। এসআইআর অ্যাডজুডিকেশনের লিস্ট দফায় দফায় যেরকম বেরোচ্ছে, তেমনি পশ্চিমবঙ্গের চতুর্দিকে এর বিরুদ্ধে আমজনতার বিক্ষোভও আমরা দেখতে পাচ্ছি। সেই বিক্ষোভ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে আমরা জানি না, কিন্তু যে অগ্নিগর্ভ পরিস্থিতি ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, তাতে গোটা ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি তা বলতে পারি না। এখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী কে? একদম আমি পিনপয়েন্টেডলি বলছি, দায়ী যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নন। যিনি এই কিছুদিন আগে এই গেস্ট অ্যাপিয়ারেন্স একটা দিয়ে সুপ্রিম কোর্টে মানুষকে বোঝাতে চাইছেন যে তিনি গিয়েছিলেন বলেই এই সব যা কিছু হচ্ছে এখন সেটা সম্ভব হয়েছে। তাহলে সেটা যদি আপনার কারণেই হয়ে থাকে, তাহলে এখন আর তো সেই প্রসেসটাকে ডিনাউন্স করে লাভ নেই। তাহলে আপনি কৃতিত্ব নিন। এত লোককে যে বাদ দিলেন আপনারই উদ্যমের জন্য, তাহলে তার বিরুদ্ধাচরণ এখন করছেন কেন? কত আর ভক্কিবাজি দিয়ে আর মিথ্যা কথা বলে মানুষকে প্রবঞ্চিত আপনি করে যাবেন, আমি সেটা ভেবে উঠতেই পারছি না। প্রথম কথা, এটা হচ্ছে কেন? কারণটা খুব সহজ। তার আগে আমাদের বুঝতে হবে যে 1,50,00,000 লোক অ্যাকচুয়ালি এই যাকে বলে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপড, এদের আওতায় ছিল। তার মধ্যে 90 লাখ এর শুনানির পরে মাত্র 5 লক্ষ লোকের নাম বাদ গেছে। ভালো করে শুনবেন এবং যদি পারেন আরও 5 জনকে শোনাবেন। 90 লাখ লোকের মধ্যে 5 লাখ মাত্র বাদ গিয়েছিল। এমন একটা সময় এই কাজটা যদি ওই ইআরও, মাইক্রো অবজারভার ইত্যাদিদের দিয়েই করানো হতো, তাহলে হয়তো বাকি 60 লাখের আমরা দেখতাম 3-4 লাখের বেশি ডিলিশন হতো না। আর আজকে সেই পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে ডিলিশনের নাম্বারটা 25, 26, 27 যে কোনো অঙ্কে পৌঁছে যেতে পারে। 90-এর মধ্যে 5 আর 60-এর মধ্যে 27, এই যে একটা নাটকীয় রদবদল, এটা হলো কেন? প্রথমে বুঝতে হবে 90-এর মধ্যে মাত্র 5 হয়েছে কেন। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অনেকগুলো ডিসক্রিপেন্সি ওয়াজ রিডিকুলাস, মানে নামের বানান, বাবার সঙ্গে ইত্যাদি ইত্যাদি এগুলো। এবং এটা আপোষে ইআরও, মাইক্রো অবজারভার ইত্যাদিরা একসঙ্গে বসে মোটামুটি একটা ফেয়ার জাজমেন্ট করে পাস করিয়ে দিয়েছিলেন। সেই জন্যই না এত কম সংখ্যক মানুষ 90 লাখ থেকে বাদ পড়লেন। এমন একটা সময় মঞ্চে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই মাসোহারা পাওয়া তাবড় তাবড় উকিলরা। তারা গেলেন সুপ্রিম কোর্টে, গিয়ে বললেন এই মাইক্রো অবজারভার উঠিয়ে দিতে হবে। কেন না, মাইক্রো অবজারভারদের এইভাবে নিয়োগ করার কোনো প্রথা নেই। আপনাদের যদি স্মরণে থাকে, একবার দেখবেন যে কোথা থেকে এই সমস্যার উৎপত্তি। যখন এইভাবে চেঁচামেচি হচ্ছে মাইক্রো অবজারভার্স উইল বি উইথড্রন এটসেট্রা এটসেট্রা, তখন ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন
যেই মাইক্রো অবজারভারদের নেওয়া হচ্ছে কেন, ইলেকশন কমিশনের উকিল বললেন নেওয়া হচ্ছে কেন, নেওয়া হচ্ছে কারণ এই গ্রুপ এ মর্যাদার যথেষ্ট সংখ্যক অফিসারকে রাজ্য সরকার দিতেই পারেনি। সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে এলেন কোনো অসুবিধে নেই, আমরা 24-48 ঘন্টার মধ্যেই এই তালিকা পাঠিয়ে দেব। তারপর সেই তালিকা এলো 8,000 কত যেন, সঠিক সংখ্যাটা আমার মনে নেই। সেই তালিকা দেখে ইলেকশন কমিশনের চক্ষু চড়ক গাছ। যেভাবে পদে পদে জালি করে গ্রুপে ভুক্ত আসলে যাদের যাওয়ার কথা তাদেরকে না দিয়ে এই প্রমোশন পেতে পেতে বা পে স্কেলে যারা গ্রুপেতে পৌঁছেছে তাদের নাম দিয়ে ভরিয়ে দেওয়া হলো তালিকা এবং সেটা পাঠিয়ে দেওয়া হলো। এবং এমন নির্লজ্জ সরকার, তারা বললেন আমরা তো পাঠিয়ে দিয়েছি। এখন এটা ইলেকশন কমিশন মানবেন কেন? ইলেকশন কমিশন যখন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করল যে স্যার এই হচ্ছে তালিকা, এই তালিকায় গ্রুপে বলতে যাদের বোঝানো হচ্ছে তারা আসলে গ্রুপে নয়, ঠিক তখনই আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, সূর্যকান্ত অর্ডার দিলেন যে সেক্ষেত্রে মাইক্রো অবজারভাররাও থাকবে, আবার তাদের সঙ্গে রাজ্য সরকার যে গ্রুপে কর্মচারীদের জুড়ে দিয়েছেন তাদেরও রাখতে হবে। তারপরে বহু টানাপোড়েন চলল, লিস্ট সংশোধন নিয়ে চলছে তো চলছেই। আর একবার আদালতে একটা মামলা উঠে গেলে সেটা ডিসপোজড অফ না হওয়া পর্যন্ত তো জাগ্রত থাকে। তারপর বিষয়টা এমন ঘেটে গেল, রাজ্য সরকার যা বলছে ইলেকশন কমিশনের কৌশলী বলছে সেটা মিথ্যা, ইলেকশন কমিশনের কৌশলী এটা বলছেন, রাজ্য সরকারের তাবড় উকিলরা বলছেন সেটা সত্য নয়। এই রকম একটা পরিস্থিতিতে প্রধান বিচারপতি এবং তার সহযোগী বিচারপতিরা বলতে বাধ্য হলেন যে আমাদের আর দুপক্ষের কারোর ওপরেই ভরসা রইল না, এবং এইভাবে দ্বৈরথ চলতে থাকলে গোটা জিনিসটাই মাঠে মারা যাবে। তখনই এলো এই জুডিশিয়াল অফিসার নিয়োগের কথা। রাজ্যবাসী হিসেবে এটা কলঙ্কের, লজ্জার এবং যে কোনো আত্মসম্মান জ্ঞানসম্পন্ন বাঙালির কাছে একটা খুব মর্মভেদী ব্যাপার। কিন্তু মমতা মনে করলেন তিনি বিরাট জয় করে চলে এসেছেন, নইলে তিনি সভায় সভায় বলছেন কেন আমি গেলাম না বলেই হলো। এবার ঠেলা বুঝুন। প্রথমে ঠিক হলো 250 জুডিশিয়াল অফিসার, জেলা জজ এবং অ্যাডিশনাল জেলা জজের র্যাঙ্কে। এখানকার চিফ জাস্টিস সুপ্রিম কোর্টকে জানালেন এই 250 লোককে দিয়ে যদি এত বড় একটা কাজ করাতে হয় তাহলে 80 দিন সময় লাগবে। তারপর সেই অর্ডার সংশোধন করে বলা হলো যে আচ্ছা এই যখন ব্যাপার তখন আপনারা ওই সিভিল কোর্টের যারা জুনিয়র আছেন কিন্তু 3 বছর যাদের অভিজ্ঞতা তাদেরকেও নিতে পারেন। সেই সংখ্যাটাও অপ্রতুল হওয়াতে পরের একটা শুনানিতে সূর্যকান্ত বললেন আচ্ছা আপনারা ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও তো বিচারক চাইতে পারেন। এই দুটো রাজ্য একদা তো বেঙ্গল প্রেসিডেন্সির আওতাতেই ছিল,
ফলে এই দুই রাজ্যে আপনারা এমন অনেককে খুঁজে পেতে পারেন যারা বাংলা জানেন। তারা বাংলা জানেন কি জানেন না সেই তত্ত্ব তালাশ আমরা কেউ করিনি, করা সম্ভব নয়। 700 জন মিলে আপাতত এই অ্যাডজুডিকেশন প্রসেসটা চালাচ্ছেন, যেটা তাদের করার কথাই নয়। গোটা ভারতবর্ষে প্রতিটি নির্বাচনে সমস্ত রাজ্যে লোকসভা হোক বিধানসভা হোক এই কাজটা করে রাজ্য সরকার নিযুক্ত ইআরও এবং ডিইওরা। এমন সব লোককে ইআরও করলেন যেখানে ইআরও সর্বত্র এসডিও পদমর্যাদার হয়। পশ্চিমবঙ্গেই নতুন করে আমরা দেখলাম যে 294টা ব্লকের মধ্যে মাত্র 80 জনকে যারা এসডিও র্যাঙ্ক তাদের নাম পাঠালো রাজ্য। অর্থাৎ 214 জনের নাম প্রথম থেকেই বাদ দিয়ে দিল। সুতরাং সমস্যাটার জড় কোথায়, অর্থাৎ উৎসস্থল কোথায়, সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আজকেই পরিণতি হচ্ছে কেন সেটা আমরা বুঝতেই পারবো না। দেখুন, আজকে এটা জলের মতো পরিষ্কার যে এসআইআর হলে তার পরিণতি কি হতে পারে সে সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একটা ফিয়ার সাইকোসিসে ভুগছেন। ভাবছেন এত লোকের নাম যদি কাটা যায়, সেই লোকগুলো যদি সত্যিই আমাদের ভোটার হয়, কেননা হওয়ারই সম্ভাবনা। এত ভুয়ো ভোটার, এত মৃত ভোটার, এত চলে যাওয়া ভোটার তো আমরাই রেখে দিয়েছি। এরাই তো সাধারণত বিকেল 3টে থেকে 5টা প্রতিটি বুথে গিয়ে ভোট দেয়। তারা দেয় না, মৃত লোকেরা কি করে দেবে? কিন্তু তাদের হয়ে টিএমসির কেউ না কেউ তো দেয়। অতএব প্রথমেই তিনি প্যানিক স্ট্রাক হয়ে গেলেন। এমন প্যানিক স্ট্রাক হলেন, এবং প্যানিক স্ট্রাক হলে একটা মানুষের যেরকম বুদ্ধিভ্রংশ হয়, মমতার ক্ষেত্রেও সেটাই শুরু হলো। প্রথমে থেকেই তিনি চিলচুৎকার শুরু করে দিলেন, এসআইআর করতে দেব না, দেব না, দেব না। যেন তিনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, আরেকটা কি বলে ভ্যাসাল স্টেট অফ ইন্ডিয়া অর ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের নেত্রী। যে কাজটা পারবেন না করতে দেব না, দেব না, দেব না বলে লোক খ্যাপানোর কি মানে হয়? তারপর আর বাকি আরো অসংখ্য বিষয়ের মতো পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া শুরু হলো, এবং তারপর থেকে এই প্রসেসটাকে সম্পূর্ণ কলুষিত করে দেওয়ার জন্য এবং ইলেকশন কমিশনকে ডেমোনাইজ করার জন্য she has left no stone unturned. ওই দমদমনা অঞ্চলে কোনো একজন আত্মহত্যা করলেন, সেই বাড়িটা তৎক্ষণাৎ পুলিশ ঘিরে ফেলে তার খাটের তলা থেকে একটা নাকি বিছানার তলা, বালিশের তলা থেকে বেরোলো যে তিনি তার নাম কেটে যেতে পারে, সেই উদ্বেগে মারা গেছে, আত্মহত্যা করেছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কোনো এভিডেন্স এটাকে সাপোর্ট করছে না। আর যেহেতু এইটা তৃণমূলের জমানা এবং তৃণমূলের লোকজন ওই বাড়ির এই ভদ্রলোকের ভাই এবং তার স্ত্রীকে জানিয়ে এসেছিল, খবরদার আপনারা মুখ খুলবেন না। আজ পর্যন্ত
তাই রহস্যের কিনারা হয়নি। এরপর থেকে পশ্চিমবঙ্গে যত মৃত্যু হয়েছে তার মধ্যে যতগুলোকে এসআইআরের মোড়কে মুড়ে দিয়ে মৃত্যু বলে ঘোষণা করা যায়, রাজ্য সরকার সেটাই করে গেল। রোজই আমরা দেখছি কোনো না কোনো বিএলও চাপ নিতে না পেরে আত্মহত্যা করছে, কোথাও কোনো ভোটার তার নাম নাও থাকতে পারে কথা ভেবে বাড়িতে উদ্বিগ্ন অবস্থায় মারা যাচ্ছেন, কারুর হার্ট অ্যাটাক হচ্ছে, কারুর এমন ডায়রিয়া হচ্ছে যে ওটিএস দিয়েও তাদের কাজ হচ্ছে না। এইভাবে 200টা মৃত্যুকে একটা রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনি পথে, উইদাউট অ্যান আয়োটা অফ প্রুফ, এসআইআরের জন্য মৃত বলে ঘোষণা করলেন এবং এখনো করে চলেছে। একজনের ক্ষেত্রে যদি এই 200 জন সো কল্ড রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর প্রমাণ করতে পারে ডেথ ওয়াজ ডিউ টু প্যানিক কজড বাই এসআইআর, আমি সাংবাদিকতাই ছেড়ে দেব। কিন্তু সেটা তো নয়। The whole game was to keep those names as much as possible. এবং এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, মহিলা সেনাপতি হিসেবে যে দুজন কাজ করেছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আজ খুব ইদানিং তার গোসা হয়েছে, তার মধ্যে একজন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, অন্যজন রিটায়ার্ড করেও আবার প্রিন্সিপাল সেক্রেটারি হওয়া মনোজ পান্ত। তারা যেভাবে রাজ্যের সাবঅর্ডিনেট ব্যুরোক্রেসিকে ম্যাডামের কথা মতো সারাক্ষণ পালভারাইজ করে রেখেছেন, যে যাই বলুক তাই বলুক, আমরা যেটা বলবো সেটাই করবে, কিন্তু দেশের আইন যাই হোক। এবং সেই কাজটা অনেকে করেছে। একটা সময় স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল যে কোনো কাগজপত্র তোমরা আগে থেকে আপলোড করবে না, একেবারে শেষ দিন যেদিন ঘনিয়ে আসবে সেদিন অথবা তার আগের দিন আপলোড করবে। এখানেও মতলবটা ছিল একেবারে শেষ দিকে যদি জালি জিনিসপত্রও ঢুকিয়ে দেওয়া যায় তো আর অত বাছবিচার করে নির্বাচন কমিশন দেখবে না, বহু ভুয়ো নাম বৈধ হিসেবে চলে যাবে। সেই গ্যাম্বলটাও সাকসেসফুল হলো না, এবং সাকসেসফুল হলো না বলে একটা উল্টো রেজাল্ট হলো। সেটা কি, যে যেহেতু ইআরও এই নন্দিনী দেবী, মনোজ পান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু পার্টিজান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উস্কানিতে নামগুলো যথাসময়ে তাদের ডকুমেন্টগুলো আপলোড করেনি, অতএব অ্যাডজুডিকেশনের জন্য যাদের নাম যাচ্ছে তাদের মধ্যে অনেকেরই কাগজপত্র হয়তো ঠিকভাবে আপলোডেডই হয়নি, আইদার থ্রু অ্যান অ্যাক্ট অফ অমিশন অর কমিশন। এবং তার ফলেই লার্জলি এত লক্ষ লক্ষ মানুষের নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে। আবার বলছি, 90 লক্ষ লোকের যখন শুনানি নির্বাচন কমিশন করেছে
তখন খারিজ হওয়া নামের সংখ্যা ছিল 5 লাখ, আর জুডিশিয়াল সুপারভিশনে জবে থেকে বাকি 60 লাখের অ্যাডজুডিকেশন শুরু হয়েছে, তার সেটা যেদিন শেষ হবে দেখা যাবে 25, 26, 27 লাখ লোক বাদ চলে গেছে। এবার আপনারাই ভেবে দেখুন, আস্ক ইওর কনসিয়েন্স, কমন সেন্স, যে দুটো পদ্ধতিতে এই রকম সম্পূর্ণ বিপরীত ফল হচ্ছে কেন? এই তো মাছমেলাইন, মাইক্রো অবজারভার, এই আর ইয়ারোরা মিলেই তো আগের 90 লক্ষ ঝাড়াই বাছাই করেছেন। এবং আমি বিলক্ষণ জানি যে অনেকগুলো ডাউটফুল কেসেও তারা মোটামুটি নিজেদের মধ্যে কথা বলে আপোষে নামগুলো তুলেও দিয়েছেন। কিন্তু জুডিশিয়াল অফিসার্স আর ডিফারেন্ট অ্যানিমালস। দে হ্যাভ only one word stick to go by what Supreme Court has said, period. তার মাঝখানে তো অনেক চেষ্টা করেছিলেন সব কিছুকে ডকুমেন্ট হিসেবে ঢুকিয়ে দিতে, ফ্যামিলি রেজিস্টার, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি এবং ইত্যাদি। কি চেষ্টাটা করেননি আপনি বলুন তো? এখন জাজেরা যখন বিচারে বসবেন তখন তারা এইসব জিনিস দেখবেনই না। তারা যেটা করছেন সেটা হলো একজন ভোটারের নামের পাশে যত ডকুমেন্ট আপলোডেড আছে এক্সিস্টিং, তার ভিতর থেকে তারা দেখার চেষ্টা করছেন যে এগুলো বৈধ না অবৈধ। অবৈধ যারা তাদের বাদ পড়ছেন। এই স্ট্রিক্ট জুডিশিয়াল স্ক্রুটিনি ইজ টুডে ক্রিয়েটিং হ্যাভক ইন বেঙ্গলস পপুলেশন। এবং এর জন্য একমাত্র দায়ী যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসে ফুল বেঞ্চের নেতৃত্ব দিয়ে যখন তৃণমূলের প্রতিনিধি দলকে জ্ঞানেশ কুমার বলেছিলেন আপনাদের কি দরকার ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার, তারপর নিচে নেমে ওই সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রায় সিরিয়ালের নায়িকাদের মতো সেজে থাকা জনৈকা মন্ত্রী কি বলেছিলেন মনে আছে? আমাকে প্রশ্ন করছে আমরা সুপ্রিম কোর্টে কেন গেছি, কেন যাব না, এটা তো আমাদের অধিকার। বেশ করেছেন, গেছেন, এবার ঠেলা সামলান। এটা এমন একটা ঘটনা ঘটছে, আজকেই আমি দেখলাম বাংলার বহু জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছেন। তারা ক্ষুব্ধ, ব্যথিত এবং একেবারে দিগ্ভ্রান্ত। এর থেকে যদি কোনো স্ফুলিঙ্গ দাবানল হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, যেমন এখনই বলছেন, আমাকে দোষ দেবেন না, আমাকে দোষ দেবেন না, আমার হাত থেকে সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে মানে এমসিসি চালু হওয়ার পরে কোনো ক্ষমতা আপনার থাকতে পারে? সুতরাং এখন যা হচ্ছে সবটাই নির্বাচন কমিশনের জন্য, অফকোর্স নির্বাচন কমিশনের জন্য। সেজন্যই ওই গতকাল আপনার
ছবি দেওয়ালে টাঙিয়ে যে ভিডিও ট্রেনিং দিচ্ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। শিক্ষকেরা খুবই ঋজু মেরুদণ্ডের মানুষ দেখলাম, পরিষ্কার বলে দিলেন এটা হতে পারে না। তাই নিয়ে বচসা শুরু হলো, মারপিট শুরু হলো। ভিডিওর সামনে প্রতিবাদী শিক্ষকদের ফেলে মারা হলো। ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে দেখলেন, আর আজকে তিনি শোকজ খেয়েছেন। এই হচ্ছে আমাদের বাংলা। এর পরেও অবশ্য আরেকটা গল্প আছে, যেটার কথা আমি প্রত্যহ বলে থাকি, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে বলে আমি তার মধ্যে যাচ্ছি না। আমার পরিষ্কার বক্তব্য, প্রক্রিয়াটা যেভাবে চলছিল সেভাবে শেষ হতে দিলে 1,50,00,000 মানুষের মধ্যে 10 লাখ মানুষের নামও বাদ যেত না। দায়িত্ব নিয়ে বলছি। আজ যে এরকম কিলো কিলো দরে নাম বাদ যাচ্ছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিমৃষ্যকারিতার ফল। যারা ভুক্তভোগী যত তাড়াতাড়ি সেটা বোঝেন, ততই তাদের পক্ষে মঙ্গল, রাজ্যের পক্ষেও মঙ্গল। ভালো থাকবেন। রাত্রি 10টায় ফিরে আসছি ঠাকুরদার ঝুলির দ্বিতীয় পর্ব নিয়ে।